আপনারা দেখছেন ট্রু নিউজ বাংলা। আমি রাজন টুডু। রাজনৈতিক নেতাদের মনোবৈজ্ঞানিক বিশ্লেষণের সিরিজ দেখছেন আপনারা, এবং দ্বিতীয় এপিসোডে আজ আমার সাথে আছেন স্বনামধন্য অধ্যাপক প্রফেসর রাজেশ কুমার সাহা। তিনি এনসিআরটির মাইসোর ক্যাম্পাস থেকে ট্রু নিউজ বাংলার সাথে কথা বলছেন। প্রফেসর সাহা, নমস্কার। নমস্কার। ট্রু নিউজ বাংলার সাথে কথা বলার জন্য অনেক ধন্যবাদ। আজকের দিনে বাংলার সব থেকে বর্ণাঢ্য চরিত্র, রাজনৈতিক চরিত্র আপনার জন্য কে? বর্ণাঢ্য কিনা জানি না, কিন্তু সব থেকে যে চরিত্রটা খুব ইন্টারেস্টিং সেটা অবশ্যই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ঋতব্রত চরিত্রকে আপনি আপনার পোস্টে ছটি অসাধারণ অ্যাঙ্গেল থেকে বিশ্লেষণ করেছেন। আমি পোস্টটি খুব ধৈর্য ধরে পড়েছি। এক এক করে যাওয়া যাক। প্রথমে আপনি বলেছেন, মানে ওর চরিত্রটি বিশ্লেষণ করতে, আপনি ডেভেলপমেন্টাল সাইকোলজিস্ট। আপনি আগেও বুঝিয়েছেন আমাদের যে আপনি ক্লিনিক্যাল নন, ডেভেলপমেন্ট। এবার সেই অ্যাঙ্গেল থেকে আপনার প্রথম অবজারভেশন হচ্ছে ঋতব্রতর ব্যাপারে বিনয় যখন কৌশল। খুব ইন্টারেস্টিং, বিনয় যখন কৌশল, যাকে আপনি ইংলিশে স্ট্র্যাটেজিক ক্যামোফ্লেজ বলেছেন। এর মানে ঋতব্রতর ব্যাপারে হ্যাঁ, আমি দেখুন, এটা খুব ইন্টারেস্টিং। যখন ও রাজনীতিতে ছিল, ছাত্র রাজনীতিতে ছিল, সিপিএম করত, সব থেকে অল্প বয়সে সিপিএম থেকে রাজ্যসভায় মেম্বার নমিনেটেড হওয়া, এটা চারটিখানি ব্যাপার না। এবং এই বিশ্বাস অর্জন করতে গেলে যে কোনো ইয়াং জেনারেশনের নেতাকে একটা জিনিস কিন্তু কম্পালসারি, সেটা হচ্ছে সে ঔদ্ধত্য প্রকাশ করলে সে কিন্তু সেই জায়গায় যেতে পারে না। তার মানে ও ব্যক্তিগতভাবে প্রচন্ড ঔদ্ধত্য আছে, সেটা এখন আপনারা দেখতে পেরেছেন, কিন্তু ও একটা নির্দিষ্ট মানুষের কাছে, বুদ্ধদেব ভট্টাচার্য হোক বা যে নেতৃত্বের কাছে, ওর বিনয়ী ভাবনাটা কিন্তু রাখতে পেরেছিল। বিনয়ী যে চারিত্রিক একটা লক্ষণ, সেটা কিন্তু তাদের মধ্যে ঢোকাতে পেরেছিল। সেই জন্যই কিন্তু আলটিমেটলি ওকে নমিনেট করা হয়েছিল। এবং তারপরে যদি দেখেন, যখন ও কিছু না, একদম পথে বসেছে, মানে ওর অন্তরঙ্গ ভিডিও বাইরে এসে গেছে, ওর এগেইনস্টে রেপ করার চার্জ এসেছে এবং ওকে পার্টি থেকে তাড়িয়ে দিয়েছে, তখন একদম শেষ, ফিনিশড। সেখান থেকে আবার এন্ট্রি নেওয়া এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কনভিন্স করা, সেটাও কিন্তু করেছে ওর বিনয় দিয়ে। আমি খুব নিশ্চিত যে ও বিনয়কে ব্যবহার করে স্ট্র্যাটেজিক্যালি টু ক্রিয়েট হিজ স্পেস। সেই জন্য আমি বলেছি যে ওর চরিত্রের মধ্যে এই বিষয়টা ও খুব, মানে আপনার কথাটা আমার খুব সুন্দর লেগেছে, বিনয় যখন কৌশল। বিনয় যখন কৌশল, মানে এটা অনেকেই করে। এটা দেখুন, আমি তো অনেক মানুষকে দেখেছি, অনেকে অকারণে খুব খুব মিষ্টি করে কথা বলে কারণ ছাড়া। আমি সেই ধরনের মানুষকে একটু এড়িয়েই চলি, কারণ স্বাভাবিক আচরণটাই কাম্য। তো আপনি বলছেন বিজেপির এড়িয়ে চলা উচিত? অবশ্যই, মানে কারণ দেখুন, আমি আগেও লিখেছি, খালি একে দিয়ে নয়, যে বিনয় খুব কৌশল হিসেবে ব্যবহার করেছে সুজিত বসু, তো আমাদের সুভাষ চক্রবর্তীকে ঘায়েল করার জন্য। তারপরে অদিতি মুন্সির যে হাজবেন্ড, নামটা কি ভুলে যাচ্ছি, দেবরাজ, ও প্রচন্ড বিনয়, কিন্তু পূর্ণেন্দু বসুকে একদম পাঠিয়ে দিয়েছে রাজনীতির ময়দানের বাইরে থেকে। এরা বিনয় করে মানুষের আস্থা অর্জন করে, সুযোগ পেলেই শিকারী। সেই জন্য আমার পরের পয়েন্ট ছিল শিকারী মনস্তত্ত্ব, প্রেডিটারি মাইন্ডসেট। এটা আপনার দ্বিতীয় পয়েন্ট, বুঝিয়ে বলুন প্লিজ। ঋতব্রতর প্রেডেটরি মাইন্ডসেট, এটা আমরা নেগেটিভলি নিচ্ছি না ঋতব্রতর ব্যাপারে। আমি বলে রাখতে চাই যে প্রফেসর সাহা একজন ডেভেলপমেন্টাল সাইকোলজিস্ট, এবং এই কথাগুলো যেগুলো উনি বোঝাচ্ছেন আমাদের, এগুলো কিন্তু সমস্ত মানুষের মধ্যে এই এলিমেন্টস গুলো আছে। এটা কোনো নেগেটিভ অ্যাসপেক্ট নয়। কিন্তু পলিটিক্সে যখন এই এই ট্রেন্ড গুলো অ্যাপ্লাই হয়, তখন কিভাবে পলিটিক্স বদলাতে পারে সেটাই প্রফেসর সাহা বোঝাচ্ছে। না না না, এটা নেগেটিভ। যদি আমি কৌশলগতভাবে আমার বিনয় প্রকাশ করি, তার মানে আমার কাজ মিটে গেলে আমি তাকে ছুঁড়ে ফেলে দেবো, এই মানসিকতাটা তো চূড়ান্ত স্বার্থপর একটা
লক্ষণ এবং এই ধরনের মানসিকতা নিয়ে কেউ বেশি দূর যেতে পারে না। সে তাৎক্ষণিকভাবে খুব দ্রুততার সঙ্গে উঠলেও হুম। লং রানে কিন্তু সে লিডারশিপে আসতে পারে না। লিডারশিপে এগোতে গেলে সবাইকে নিয়ে চলতে হয়, তখন ইউজ অ্যান্ড থ্রো পলিসি তে বেশি দূর এগোনো যায় না। ইউজ অ্যান্ড আমরা থ্রো কথা বলছিলাম পলিসিতে যারা বিশ্বাস করে তারা কিন্তু এই বিনয়কে কৌশল হিসেবে ব্যবহার করে এবং সুযোগ পেলেই স্বীকার করে নিজের জায়গাটা স্থির করে। দ্বিতীয় আমি পয়েন্ট, যেটা আমি ওনার যেটা আপনি সঙ্গে বলছিলেন, শিকারী মনস্তত্ত্ব, প্রেডিটরি মাইন্ডসেট, হ্যাঁ মানে আমি কিরকম? একদম ওনার সঙ্গে যদি আমি তুলনা করি, দেখুন যে আমাদের ক্রিকেটে ডালমিয়া যে নিজে হাতে সৌরভ গাঙ্গুলিকে ওই জায়গায় নিয়ে গেছে, তারপর অভিষেক ডালমিয়া কতটা স্পেস দিয়েছে সৌরভ গাঙ্গুলিকে সিএবি তে, ঠিক আছে, যখন ও প্রেসিডেন্ট ছিল। তারপর অভিষেক ডালমিয়াকেই সৌরভ গাঙ্গুলি ওর চেয়ারও বাইরে বের করে দিয়েছে, ওকে ঢুকতেই দেয় না এখন সিএবি তে। তাহলে এই ধরনের মানসিকতা এক্সাম্পল আপনি দিন ঋতব্রত দা, আমরা কথা বলছি ঋতব্রত। হ্যাঁ মানে এই বিষয়গুলো হচ্ছে আমরা দেখি, খালি ঋতব্রতর মধ্যে দেখি না, আমরা অনেকের মধ্যেই দেখি এই বিষয়গুলো। মানে এই যে বিনয়, কৌশল, শিকারী মনস্তত্ত্ব, সুযোগ পেলেই নামিয়ে দেওয়া, নিয়ে নিজের জায়গাটাকে সিকিউর করা, হ্যাঁ কোনো মানে মানে কি বলবো, ঋণ স্বীকার না করা, সেটা তো দেখুন আজকে ও ঋতব্রত যেভাবে যে ঔদ্ধত্য নিয়ে ওই চোরপুটিনি খাওয়ার অভিষেক, কোন অভিষেক এই যে কথা বলছে, মানে ভাবতে পারছেন মানে, হ্যাঁ কেন সময় নষ্ট করছেন, নেক্সট। মানে আমি ওই দেখলাম যে ধরুন আজকে কেউ যদি আমাকে স্পেস দিয়ে আমাকে রাজনীতিতে পুনর্জন্মের জায়গা করে দেয়, যতই খারাপ হোক, সবাই জানে কেমন অভিষেক, কিন্তু ওর ক্ষেত্রে ওর মুখ দিয়ে এই কথাগুলো বলা, এটা কিন্তু ওটাই প্রকাশ করে শিকারী মনস্তত্ত্বকে, যে আমি এখন আমার সময়, আমি তোমাকে একেবারে পুঁতে দেব, স্বীকার করে কিন্তু। আপনার অ্যানালিসিসের তৃতীয় পয়েন্ট, তীব্র ক্ষমতার লোভ, হ্যাঁ মেগালোম্যানিয়াক, কি এটা? এই যে আচরণগুলো অ্যাডপ্ট করে একটা মানুষ যখন তার হাই অ্যাসপিরেশন থাকে। দেখুন অ্যাসপিরেশন মিনস ইগো ইনভলভড গোল। অ্যাসপিরেশন শব্দের অর্থ হচ্ছে ইগো ইনভলভ গোল। এবার হাই অ্যাসপিরেশন থাকতেই পারে, কিন্তু সেটা যদি কঠিন পরিশ্রমের দ্বারা হয়, সেটা যদি সৎ উপায়ে হয়, তার একরকম শ্রদ্ধা তৈরি হয় একটা মানুষের। আব্দুল কালামও এত হাই অ্যাচিভার, তার সম্পর্কে আমরা এই ধরনের কথা বলবো না, কোনো মানুষকে সম্পর্কে বলবো না যারা সত্যিকারে একটা প্রসেসের মধ্যে দিয়ে ওই জায়গায় পৌঁছায়। কিন্তু যারা শর্টকাট অবলম্বন করে, দেখুন ও ছিল একটা দল ত্যাগী একটা রাজনীতিবিদ, যার ইমেজ নষ্ট হয়ে গেছে, তাকে জায়গা দিয়েছিল, আজকে ও হয়েছে বিরোধী দলনেতা। এত নেতা থাকতে আজকে ও বিরোধী দলনেতা, মানে হঠাৎ করে জাম্পটা দিল, সেই জাম্পটা দেওয়ার জন্য ও যেটা করলো সেটা তো ওই শিকারী মনস্তত্ত্বকেই প্রকাশ করে। এবং দেখো আমি ডেলিভার করে দিলাম, ফলে আমি প্রাপ্য, মানে আমি কিভাবে করলাম দরকার নেই, ব্যাপারটা এইখানে। সেই জন্যই তীব্র আকাঙ্ক্ষা আছে এবং লোভ আছে, ক্ষমতার লোভ আছে, সেই জন্য এই স্ট্র্যাটেজি গুলো অ্যাডপ্ট করেছে। সুযোগ সন্ধানী, হ্যাঁ সুযোগ সন্ধানী মানে দেখুন একটা মানুষ না সুযোগকে দুরকম ভাবে দেখে, অপরচুনিটিকে দুরকম ভাবে দেখে। একটা হচ্ছে আমার কাছে একটা সুযোগ এসেছে, যেমন ধরুন আমি রবীন্দ্র ভারতীতে চাকরি করতাম, আমার বাড়ির কাছে সল্ট লেকে থাকি, রবীন্দ্র ভারতী 5 কিলোমিটার। সেখান থেকে যখন আমি এনসিইআরটি প্রফেসর হয়ে এলাম, তখন আমাকে কিন্তু অনেক কিছু ছেড়ে আসতে হয়েছে, এই সুযোগটা নিতে গিয়ে আমাকে কিন্তু অনেক কিছু ছাড়তে হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে সুযোগ সন্ধানী মানে কি, আমি কিছু ছাড়লাম না, আমি শর্টকাটে কিছু অন্যেরটাকে নিয়ে নিলাম, আমার যেটা প্রাপ্য না সেইটাকেও আমি গ্রহণ করে নিলাম ছল চাতুরি করে। কি করেছে সুযোগ সন্ধানী মানে যে মুহূর্তে বুঝেছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আদায় কাজকলায় সম্পর্ক হচ্ছে অভিষেকের, যখনই ক্ষমতায় এসেছে তখন মুখ্যমন্ত্রীর সাপোর্ট, ইনডিরেক্ট সাপোর্ট বা অন্য সাহায্য পাওয়ার জন্য ও
ও মুখ্যমন্ত্রীকে খুশি করার জন্য যা যা করার ও কিন্তু তাই করছে, কারণ ও জানে এই মুহূর্তে অভিষেককে যতটা হেয় করব, যতটা গালাগাল দেব, আমার ইউএসপি তত বাড়বে, আমার সাপোর্ট সিস্টেম তত বাড়বে, অন্তত সরকার পক্ষ থেকে। সেই কারণে কিন্তু ডেলিবারেটলি কিন্তু এতটা খারাপ আচরণ করছে, নাহলে করতো না। ওর সাধারণ মানুষ করবে, যারা স্কুলের চাকরি খুইয়েছে, যারা ও শিকার হয়েছে, তারা করবে, কিন্তু ও তো উপকৃত হয়েছে সমস্ত রকম ভাবে। ও কেন এত খারাপ আচরণ করছে? ওর কারণটাই হচ্ছে ওই শিকারী মনস্তত্ত্ব এবং সুযোগ সন্ধানে। কারণ এই সুযোগে আমি যদি এই আচরণ করি, তাহলে আমি এই জায়গায় অ্যাডভান্টেজের জায়গায় থাকবো। প্রফেসর শাহ, আপনার পরের পয়েন্ট ছিল আত্মপ্রতারণা, নিজের অনৈতিক কাজকে নিজের কাছে সঠিক প্রমাণ করা। আহ ঋতব্রত ব্যাপারে এটা আপনি লিখেছেন, এর মানেটা কি? দেখুন, আত্মপ্রতারণা মানে যে প্রত্যেকের মনের মধ্যে ফ্রয়েডিয়ান কনসেপ্ট দিয়ে যদি বোঝেন, একটা ফ্রয়েডিয়ান কনসেপ্টে কি সাধারণ মানুষের একটু বুঝিয়ে দিন। ফ্রয়েডিয়ান কনসেপ্ট, আমাদের যে মন বলি না, মন কিন্তু আমাদের হৃদয়ে থাকে না, মনও কিন্তু মাথায় থাকে। এবং ফ্রয়েড বলছে যে আমাদের মনটা হচ্ছে আইসবার্গের মতো, যেমন 10 ভাগের 1 ভাগ জেগে থাকে আর 9 ভাগ জলের তলায় থাকে। সেই যেটুখানি জেগে থাকে সেটা হচ্ছে আমাদের সচেতন মন, কনসাস মাইন্ড। আর তার নিচে থাকে প্রিকনসাস বা সাবকনসাস, একদম 80% হচ্ছে আনকনসাস, অচেতন মন। এবং এই অচেতন মনের মধ্যে না অদম্য ইচ্ছা থাকে, ঈদ থাকে, যেটা প্লেজার প্রিন্সিপাল দ্বারা চালিত করে। মানে যে কোনো অ্যানিমেল কিংডমের মধ্যে যে লক্ষণগুলো থাকে সেগুলো মানুষের মধ্যেও থাকে। সে প্লেজার প্রিন্সিপাল দ্বারা চালিত হয়, সে কিন্তু রুলস রেগুলেশন এগুলো মানে না। আর সুপার ইগো থাকে অবচেতন মনে। সুপার ইগো হচ্ছে আনকনসাস গিল্ট সেন্স, আমি যে কাজটা করছি এটা ঠিক নয়, বিবেক। আর অহং মানে কনসাস মাইন্ডে থাকে আপনার ইগো, যেটা আপনি এক্সপ্রেস করেন। তাহলে প্রতিনিয়ত কিন্তু ইগো প্রেসারে থাকে, ঈদের প্রেসারে থাকে এবং সুপার ইগোর প্রেসারে থাকে। এইবার যার ঈদ খুব স্ট্রং, সুপার ইগো কম, মানে ভ্যালু প্যাটার্ন, ভ্যালু জাজমেন্ট এগুলো কম, মানে সুপার ইগো দুর্বল, সে সুযোগ পেলেই অন্যায় করে, সুযোগ পেলেই যে কোনো ধরনের ঈদ তাড়িত মানে লিবিডো তাড়িত অন্যায় করে। আর কারোর যদি সুপার ইগো স্ট্রং থাকে, সে ঈদের ওই প্রেশারটাকে হ্যান্ডেল করে ইগোকে মানে আমার অহংকে ঠিক রাস্তায় রাখে, আমি একটা ভালো মানুষ, সমাজ কাঙ্ক্ষিত আচরণ করতে পারি। এবার সব সময় কিন্তু এই গিল্ট সেন্স থাকে মানুষের মধ্যে, এই দ্বন্দ্ব থাকে। এইবার ঋতব্রত যে অন্যায়গুলো করছে, মানে অভিষেকের সঙ্গে করছে, দলের সঙ্গে করছে, দলের পতাকা কেড়ে নিচ্ছে, মমতা মুখকে সরিয়ে দিচ্ছে, যাকে ও মমতার জব করতো, এগুলো তো ছিল। হঠাৎ যে 180 ডিগ্রি ঢুকে এটা করছে, ও নিজেও জানে এটা খুব অন্যায় করছে, কিন্তু এই অন্যায়কে আবার জাস্টিফাই করার যে চেষ্টা, সেটাকেই আমরা বলবো আত্মপ্রতারণা। আমি করছি অন্যায়, যেমন ধরুন আমি খুব সহজ করে বলি যে একটা পুলিশ ঘুষ দিচ্ছে, অন্যায় করছে, তাকে ধরা পড়েছে, কি স্যার আমাকে বলছেন নেতাগুলো মন্ত্রীগুলো তো কোটি কোটি টাকা সব চুরি করে বেরিয়ে গেল, আর আমি 5,000 টাকার ঘুষ নিয়েছি বলে আমাকে সাসপেন্ড করছেন? তার মানে হচ্ছে যে নিজের অন্যায়কে জাস্টিফাই করার চেষ্টা করা, এটাকেই বলা হয় আত্মপ্রতারণা। এবং ও যে অন্যায় করছে সেটাকে ও জাস্টিফাই করছে বিভিন্নভাবে, সেই জন্য আমি বলছি আত্মপ্রতারণা। প্রফেসর সাহা, অসাধারণ এক্সপ্লেনেশন আপনার। যেটা কথা বল, এই যে কথা বলছি আমরা ঋতব্রতকে নিয়ে, তার পার্সোনালিটির বিভিন্ন ট্রেটকে আমরা বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করছি। কিন্তু ঋতব্রত তো একটা পাত্র মাত্র। সেই মহাভারতের গল্প, আহ তুমি অর্জুন যুদ্ধ না করলে অন্য কেউ করবে, ঋতব্রতর জায়গায় অন্য কেউ করতো, টিএমসির অন্য কেউ নেতা সেই জায়গাতে একই এই ক্যারেক্টারাইজেশন নিয়ে তারা মমতার বিরুদ্ধে দাঁড়াতো। সুতরাং ঋতব্রত আলাদা কিভাবে? এগুলো তো মানুষের কর্ম, মানুষ করে যাচ্ছে, একটা পাত্রের জায়গায় অন্য কোনো পাত্র হবে। ঋতব্রত থেকে অন্য নেতার থেকে ঋতব্রত এগিয়ে হচ্ছে, ঋতব্রত কিন্তু ইন্টেলেকচুয়াল, ইন্টেলিজেন্ট, এবং ও বাম ঘরানার রাজনীতি করে এসেছে, ফলে কিছু পড়াশোনা করেছে, ফলে ও ভালো কথা বলতে পারে, ইংরেজিতে ভালো কথা বলতে পারে, বাংলায় ভালো কথা বলতে পারে। আর রাজনীতিতে বুদ্ধি করে লজিক্যালি কথা বলা, সবই তো তারই খেলা।
সেই জায়গায় ও ও ও নিতে পেরেছে সেই সুযোগটা, ও অ্যাজাম্পশন করতে পেরেছে কোথায় কি হতে চলেছে, কিভাবে কি করতে পেরেছে। ধরুন প্রথমে যে ওই যে সই কাণ্ড নিয়ে যে ওই ইস্যুটাকে তোলা, ওটাকে ইস্যু করে সবাইকে এক জায়গায় করা, প্রথমে যে বিরোধী দলনেতা হিসেবে যে সই জাল হয়েছে সেই ইস্যুটাকে ধরে যে একটা ইস্যু করে এতগুলো মানুষকে এক জায়গায় করে আনার এই বুদ্ধিটা বা এইটা বুঝে নেওয়ার ক্ষমতা ওর ছিল। অথবা ও এরকমও হতে পারে ও আগে থেকেই সিক্রেট এজেন্ট হিসেবে কাজ করেছে, আগে থেকেই যুক্ত হয়ে গেছিল ওর পলিটিক্যাল অ্যাম্বিশনের জন্য। হতে পারে। আমাদের সাধারণ মানুষের কোনো যৌন কেলেঙ্কারি, সেক্সুয়াল স্ক্যান্ডেল ফাঁস হলে আমরা খুব সংকোচে থাকি, তাই না? ঋতব্রতর ছবি বেরোনোর পরেও কিন্তু তিনি খুব স্বাভাবিক এবং সাবলীল ছিলেন, এখনো আছেন। কারণ ক্রমাগত টিএমসি তার ছবি প্রকাশ করছে এবং বিভিন্নভাবে লেখালেখি করে তাকে বিব্রত করার চেষ্টা করছে, কিন্তু ঋতব্রত খুব কম্পোস্ট। এটাও কিন্তু এক ধরনের ডিফেন্স মেকানিজম। এটাকে বলা হচ্ছে যে যে বিষয়গুলো আপনাকে বিব্রত করবে সেই বিষয়গুলোকে আপনি ব্রেইন থেকে, মেমোরি থেকে আউট করে দিন। দেখবেন আমাদের জীবনে অনেক সময় অনেক ঘটনা ঘটে যায়, কিন্তু আমরা সেই ঘুরে ফিরে তার আবর্তে চলে আসি। কিন্তু রাজনীতি করতে গিয়ে ধাক্কা খেতে খেতে এরা সেই জায়গাটা রপ্ত করে দেয়। মানে অনেক সময় বলে রাজনীতির ময়দানে আসলে চামড়া গন্ডারের মতো হয়ে যায়। এটা আর কিছুই না। মানে ওইটাকে আমি, আমার ব্রেইনটাকে আমি এমন ভাবে ট্রেন করেছি যে যে সিগন্যাল গুলো আসলে আমার ব্রেইন পার্টার্বড হবে বা আমার ব্রেইন হাইজ্যাক হবে বা আমি ট্রিগার হয়ে যাব, সেই সিগন্যাল গুলোকে আমি ধরবো না। ও এখন মনটাকে এইভাবে রেখেছি যে আমি কোন কোন সিগন্যাল গুলো ধরবো এবং কিভাবে ধরবো সেইটাও ভালো করে রপ্ত করেছে। ফলে ও আমি সেই জন্যই লিখেছিলাম যে ওই রকম ভাবে ওই জায়গা থেকে ফিরে আসা কিন্তু সেই জন্য আমি ওর নাম বললাম যে সব থেকে গুরুত্ব, মানে দারুণ একটা চরিত্র, রাজনৈতিক চরিত্র। খুব ভালো দিক থেকে আমি বলছি না, মানে মানে মনস্তাত্ত্বিক দিক থেকে একে বিশ্লেষণ করার জন্য এটা একটা দারুণ চরিত্র। ঋতব্রতর মধ্যে আর একটা হালকা বিপ্লবী ভাব এখনো থেকে গেছে, মানে যেভাবে কথা বলে, হাত পা ছুড়ে, দেখুন খালি গ্রীবা উঁচু করে। আর সিপিএম এর ছেড়েছেন অনেক বছর হয়ে গেল, এই যে বিপ্লবী ভাবভঙ্গি কি সহজাত, নাকি যেরকম আগে আপনি বুঝিয়েছিলেন অভিষেকের ব্যাপারে, এটাও সচেতন ভাবে কাল্টিভেট? না না না, ওর ওর কিন্তু স্কুলিংটা হচ্ছে সিপিএম এর এসএফআই করে উঠে এসেছে। ফলে ও কিন্তু এটা রপ্ত করে নিয়েছে, ঠিক আছে। এবার ও এরকম একটা বামপন্থী নেতা থেকে কি করে তৃণমূলে গেল, আর তৃণমূলে গিয়ে কিভাবে মমতা এবং অভিষেকের পায়ের তলায় হামাগুড়ি খেলো, মানে আমার মাথায় আসে না কোনো মানে দেখুন আপনার মাথায় আসতেই হবে, আপনি ডেভেলপমেন্টাল সাইকোলজিস্ট। আমরা ফিরে আসবো আবার একটা এপিসোড নিয়ে, আপনি পড়াশোনা করে রাখবেন, কারণ এটা জানা যে প্রচুর লোকে জানতে চায় যে যে কথাটা আপনি বললেন যে সিপিএম এ থেকে কিভাবে মমতার কাছে গিয়ে পায়ে হামাগুড়ি খেয়ে এখন আবার বিজেপির সঙ্গ ধরেছে। এর উপরে আধ ঘন্টা কথা হতে পারে। বিজেপি সঙ্গ ধরেছে, নিশ্চয়ই ধরতে চাইছে। বিজেপি খুব বোকামো করবে যদি ওকে আবার জায়গা দেয়, তো বলার অপেক্ষা রাখে না। সেই বোকামো হয়তো বিজেপি করবে না। আরেকটা বিষয় আমি বলেছিলাম, ওর আরেকটা পয়েন্ট, সেটা আত্মসততার অভাব। মানে আত্মসততার অভাব মানে ও যেটা বলে সেটাও করে না, ও যেটা বলে ও সেটা করে না। মানে সেলফ ইন্টিগ্রিটির অভাব। মানে আমি যেভাবে ভাবি আমার আচরণ তার উল্টো পথে চলে। এটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। মানে মানে আমি, বলুন। আমার প্রশ্নটা ছিল যে এই যে একটা বিপ্লবী বিপ্লবী কথা বলার ভাব, হাতের আচরণ, গ্রীবা উঁচু করে খুব খুব বেছে বেছে শব্দ নেওয়া যেগুলো কানে লাগবে, এই যে জিনিসটা, এটা কি কাল্টিভেটেড নাকি ন্যাচারালি ওনার ক্যারেক্টারে আছে? এটা হচ্ছে সিপিএম এর ঘরানার প্রোডাক্ট। তো সিপিএম দেখবেন সব ফুলিশনেস কে ইন্টেলেকচুয়ালাইজ করে। ওদের মতো ঐতিহাসিক ভুল আর কোনো রাজনৈতিক দল করেনি। কিন্তু ওর প্রবলেম হচ্ছে যেটা ভুল করবে সেটাকেও ইন্টেলেকচুয়ালাইজ করবে, ও যে অন্যায় করছে সেটাকেও ইন্টেলেকচুয়ালাইজ করছে। মানে এইটা হচ্ছে ওর একটা
মানুষকে বোকা বানানোর, মানে শ্রদ্ধা আদায় করা। মানে আমি যদি খুব ভালো কথা বলি, খুব কায়দা করে কথা বলি, খুব রেফারেন্স টেনে করি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করতো কিন্তু খুব স্যাভিস ওয়েতে, খুব মানে এবং খুব মানে খেলো হয়ে যেত। কিন্তু ও যেহেতু পড়াশোনা করেছে, কম বেশি কথা ভালো বলে, সেই জন্য ওর অন্যায়টাকে না ইন্টেলেকচুয়ালাইজ করে আননেসেসারিলি, মানুষের কাছে ইমপ্রেশন ক্রিয়েট করার জন্য। কারণ ওকে দলনেতা হিসেবে মেনে নিতেও তো অনেকের অসুবিধা হতে পারে, তাদের উপর প্রভাব কিভাবে তৈরি করবে। দেখো, আমি তোমার থেকে বেশি ইন্টেলিজেন্ট, হ্যাঁ, আমি ঠিক তোমার বলেছেন। থেকে অনেক বেশি জানি, সেটা একটা কারণ হতে পারে। প্রফেসর শাহ, আমার শেষ প্রশ্ন, আর এর উত্তরটা পলিটিক্যাল দেবেন। আপনি সাইকোলজির প্রফেসর, আমাকে সেই অ্যাঙ্গেল থেকে বলুন, ঋতব্রত কি কোনোদিনও বাংলার রাজনীতিতে সফল হবেন? আর সফল হওয়া মানে কথ্য ভাষায় পদ পাওয়া, উইনিং পার্টিতে থাকা, মন্ত্রী হওয়া ইত্যাদি। ওনার যা ট্রেড আপনি অ্যানালাইজ করেছেন, তাতে কি ওনার সফল হওয়া সম্ভব? দেখুন, ও অলরেডি সফল মানে বিরোধী আচ্ছা। দলনেতা হওয়া মানে তো মানে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হয়েছে, আজকে তো ওই জায়গাটাই চলে গেছে, এবং ওই জায়গা থেকে গেছে যেখান থেকে ও আপনি এখন আপনি কাজে করে তার মানে বলছেন ঋতব্রত সফল? হ্যাঁ, কম কারণ বেশি সফল, কিন্তু এটা কত দিনের জন্য সফল? রাজনীতি হচ্ছে লম্বা রেসের ঘোড়া, কতদিন আপনি ফিল্ডে আছেন। হ্যাঁ, এখন সেটা সময়ের উপর, আমার মনে হয় না খুব লম্বা রেসের ঘোড়া হতে পারবে। কারণ আজকে ও যাদের নিয়ে চলছে, ওর মতোই ওরা যে ওকে ল্যাং দিয়ে কোনো কারণে মমতা যদি আরেকটু মাটির তলা, আর কিছুদিন পরে তৃণমূল যদি আবার জায়গা খুঁজে পায়, মাটির তলা শক্ত হয়, এরাই যে আবার ওইদিকে চলে যাবে না ওকে ফেলে রেখে, হ্যাঁ, সেটা কে বলতে পারে। ফলে আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম, হ্যাঁ, আমাদের সময় নেই প্রফেসর শাহ, আমি আরো কথা বলতে চাই আপনার সাথে, কিন্তু সেটা আরো একদিন হবে। আম, আমাদের টাইমের লিমিটেশন থাকে। আমাকে অনেস্টলি একটা কথার জবাব দিন, খুব অনেস্টলি। আপনি আগের এপিসোডে বলেছিলেন যে অভিষেক আমার কাছে এলে, খোলা মনে এলে, আমি তাকে অ্যাজ আ সাইকোলজিস্ট গাইড করব, ডেভেলপমেন্টাল সাইকোলজিস্ট গাইড করব, কি জীবনকে কিভাবে ঘুরিয়ে আনা যায়। আপনি কি সেটা ঋতব্রতর জন্য করতে রাজি আছেন, যদি সেও আসে আপনার কাছে? ঋতব্রত তো ভাবেই না। ঋতব্রত হচ্ছে মানে ওর ও ওর কাছে কেউ যদি যায়, ও কাউন্সিলিং করে ছেড়ে দেবে। ওর মাইন্ডসেটটা এরকম। মানে ও ওইভাবে ভাবেই না যে ও কিছু ভুল মানে ও মানে কিছু মানুষ থাকে না যে একটা হ্যালুজিনেশনে থাকে, যে আমি যেটা ভাবছি, আমিত্ব ব্যাপারটা ভয়ঙ্কর ভাবে আছে, এবং এই আমিত্বটাকে ও লুকিয়ে এতদিন রেখেছিল। এই যে এই যে আমিত্ব ব্যাপারটাকে এতদিন ও ক্যামোফ্লেজ করে রেখেছিল, এখন প্রকাশিত হয়েছে। কিন্তু সেই রকম মানুষ আমি ও চাইলেও আমি ওকে কাউন্সিলিং করব না। করবেন না? অভিষেক, না, করব না। অনেক কারণ ধন্যবাদ সৎভাবে প্রফেসর। আমার সব প্রশ্নের সৎ উত্তরও দেবে না। আর কাউন্সিলিং করতে গেলে সততার সঙ্গে খোলা মনে সব কথা স্বীকার করতে হয়, যেটাও ঠিক করবে। বলেছেন প্রফেসর রাজেশ শাহ, অসাধারণ ভাবে আপনি মানুষের চরিত্রকে বিশ্লেষণ করেন। মনে হয় যেন কারোর মধ্যে ঢুকে গেছেন আপনি, তাকে বিবস্ত্র করে আপনি তার শরীর, তার মনকে দেখতে পাচ্ছেন। সেটাই খুব তো ভালো লাগলো আমাদের আপনার কাজ। সাথে কথা, খুব ভালো লাগলো আপনার সাথে কথা হয়ে। আর মাইসোর আসছি আমি আপনার সাথে ঠিক দেখা আছে, করতে। ঠিক আছে, চলে আসো। ঠিক আছে।